এপিসোড 14। সুভাষচন্দ্র বসু ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। মহাত্মা গান্ধীর সমর্থিত প্রার্থীকে পরাজিত করেন। তবে গান্ধীর সহযোগিতার অভাবের কারণে তিনি শেষ পর্যন্ত পদত্যাগ করেন এবং ফরওয়ার্ড ব্লক নামে নিজের দল গঠন করেন, যার মাধ্যমে তিনি তার বিপ্লবী কর্মকাণ্ড চালিয়ে যান। ধারণা করা হয় যে সমাজতান্ত্রিক নেতা জয়প্রকাশ নারায়ণ 1940 সালে তাকে চিঠিতে লিখেছিলেন ভারত জুড়ে বিপ্লবী প্রচেষ্টার প্রতি সমর্থন প্রকাশ করে এবং গোপন সংগঠন প্রতিষ্ঠার পক্ষে কথা বলেন। নারায়ণ কংগ্রেস দলের অদক্ষতা এবং জনগণের চাহিদা পূরণে ব্যর্থতা প্রকাশের গুরুত্বের উপরও জোর দিয়েছিলেন। ব্রিটিশ কর্তৃপক্ষ তাদের শাসনকে হুমকির মুখে ফেলতে পারে এমন যে কোনো কাজের জন্য সুভাষচন্দ্র বসুকে কারারুদ্ধ করতে দৃঢ় প্রতিজ্ঞ ছিল। তার খারাপ স্বাস্থ্য সত্ত্বেও তাকে বারবার কলকাতা এবং বার্মার জেলে পাঠানো হয়েছিল, যার ফলে তিনি প্রায়শই ব্রিটিশ দমনপীড়নের লক্ষ্যবস্তুতে পরিণত হন। 1941 সালের জানুয়ারিতে সুভাষচন্দ্র বসু ছদ্মবেশে তার কলকাতার বাসভবন থেকে সাহসীভাবে পালিয়ে যান এবং অবশেষে জার্মানিতে পৌঁছন। 1944 সাল পর্যন্ত তিনি সেখানেই ছিলেন। এই সময় তিনি এমিলি শ্যাঙ্কেলকে বিবাহ করেন। তাঁদের অনিতা নামে একটি কন্যা হয়। জার্মানিতে থাকাকালীন বোস রেডিওর মাধ্যমে সমস্ত ভারতীয়দের কাছে একটি শক্তিশালী বার্তা সম্প্রচার করেছিলেন। স্বাধীনতার সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন এবং স্বাধীনতার প্রতি তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছিলেন। আজাদ হিন্দ রেডিও বার্লিন থেকে, আমি সুভাষ ডাকছি। আজাদ হিন্দ, ভারতের স্বাধীনতার জন্য লড়াই করে জয়লাভ করতে এবং ভারতকে তার নিজস্ব ভবিষ্যৎ নির্ধারণের পূর্ণ স্বাধীনতা দিয়ে গড়ে তুলতে কোনো হস্তক্ষেপ ছাড়াই স্বাধীন ভারতে ন্যায় বিচার, সাম্য এবং ভ্রাতৃত্বের চিরন্তন নীতির ওপর ভিত্তি করে একটি সামাজিক ব্যবস্থা থাকবে। 1942 সালের মার্চ মাসে ভারতে ব্রিটিশ শাসকরা সুভাষচন্দ্র বসুর ক্রমবর্ধমান প্রভাবের বিরুদ্ধে প্রতিশোধ নিয়ে ঘোষণা করেছিলেন যে কলকাতায় তার ফ্যাসিবাদী সমর্থক দলের সদস্যদের মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হবে। মহাত্মা গান্ধী যখন ভারত ছাড়ো আন্দোলন শুরু করেছিলেন তখন সুভাষ অভিনন্দন জানিয়েছিলেন, কিন্তু মন্তব্য করেছিলেন যে সামরিক সহায়তা ছাড়া গান্ধীজি ব্রিটিশদের তাড়াতে পারবেন না। তারপর সুভাষচন্দ্র জাপান ভ্রমণ করেন, যেখানে তিনি রাসবিহারী বসুর কাছ থেকে আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব গ্রহণ করেন। তিনি জাপানের প্রধানমন্ত্রী তোজো এবং অন্যান্য সামরিক ও সরকারি নেতাদের সাথে ভারতের স্বাধীনতা আন্দোলন নিয়ে আলোচনা করার সাক্ষাৎ করেন। তার চলো দিল্লি স্লোগানে অনুপ্রাণিত হয়ে সিঙ্গাপুর এবং দক্ষিণ পূর্ব এশিয়ার জাপান অধিকৃত অঞ্চলে বসবাসকারী অনেক ভারতীয় তার লক্ষ্যে যোগ দেন। জাপানের সরবরাহকৃত অস্ত্রের সাহায্যে বোসের বাহিনী ব্রিটিশ ভারতীয় সৈন্যদের বিরুদ্ধে বেশ কয়েকটি যুদ্ধে জয়লাভ করে। তবে বিমান সহায়তার অভাব, ভারী বর্ষাকাল, বৃষ্টিপাত এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণ প্রিয় সেনাপতির নেতৃত্বে যুদ্ধ প্রচেষ্টাকে থামিয়ে দেয়। এই সময়ের মধ্যে সুভাষচন্দ্র বোস তার সৈন্যদের কাছ থেকে নেতাজি উপাধি অর্জন করেছে। তার অবদানের সম্মানে কলকাতার বিমানবন্দরের নামকরণ হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর। মনে রাখা দরকার যে মর্যাদাপূর্ণ আইসিএস পরীক্ষায় 4র্থ স্থান অধিকারী বোস তার জীবনের 25 বছর দেশের সেবায় উৎসর্গ করার জন্য একটি প্রতিশ্রুতিশীল কেরিয়ার ত্যাগ করেছিলেন। আজাদ হিন্দ ফৌজের যুদ্ধের ডায়েরিটি নিম্নরূপ। আসুন আমরা নেতাজি সুভাষের এই উক্তিগুলি থেকে তাঁর চেতনা পরীক্ষা করি। আমাকে রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতার প্রতিশ্রুতি দিচ্ছি। তবে আমরা কেবল আমাদের নিজস্ব রক্তপাতের মাধ্যমেই আমাদের স্বাধীনতা পাব। আমরা আমাদের স্বাধীনতা রক্ষা করতে সক্ষম হব যদি আমরা আমাদের নিজস্ব ত্যাগ এবং পরিশ্রমের মাধ্যমে তা পাই। আজ ভারতে ধর্ম এবং বর্ণের কারণে কোনো বৈষম্য নেই। নতুন ভারত তার সমগ্র জনগণের জন্য স্বাধীনতা চায়। মুক্ত ভারত পুঁজিপতি, জমিদার এবং বর্ণের দেশ হবে না। মুক্ত ভারত হবে একটি সামাজিক ও রাজনৈতিক গণতন্ত্র।
কোনো রাষ্ট্রধর্ম থাকবে না। রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকারের ক্ষেত্রে সমগ্র জনগণের মধ্যে নিখুঁত সমতা থাকবে। আমাদের বর্তমানে বাস করতে হবে। আমরা আমাদের পুরনো সংস্কৃতি এবং সভ্যতার ভিত্তিতে একটি নতুন এবং আধুনিক জাতি গড়ে তুলতে চাই। ভারত এবং তার ৩৮ কোটি মানুষের নামে আমি এস.সি. বোস এই পবিত্র শপথ নিচ্ছি যে আমি আমার জীবনের শেষ অবধি স্বাধীনতার লড়াই চালিয়ে যাব। আমার জীবনের লক্ষ্য হবে ৩৮ কোটি দেশবাসীর সেবা। এটাই আমার সম্মানের অঙ্গীকার। স্বাধীনতা পেলে সেই স্বাধীনতা রক্ষার জন্য আমি আমার রক্তের শেষ বিন্দুও ঝরিয়ে দেব। নদীর অপর পারে আমাদের দূর ভূমি। আমরা বন পাহাড় পেরিয়ে সেই ভূমিতে পৌঁছব যেখানে আমরা জন্মগ্রহণ করেছি। আমরা সর্বদা সেখানে থাকার জন্য আকুল। আমরা সেখানেই ফিরে যাব। শুনুন, ভারত আমাদের ডাকছে, লক্ষ লক্ষ দেশবাসী আমাদের ডাকছে, এর রাজধানী দিল্লি আমাদের ডাকছে, আত্মীয় স্বজনরা আত্মীয় স্বজনদের ডাকছে। রক্তের ডাক এখানে। ওঠো, সময় নষ্ট করো না। হাতে অস্ত্র নিয়ে আমরা আমাদের পথপ্রদর্শকদের দেখানো পথে অগ্রসর হব। শত্রু এবং তাদের বাহিনীর উপর দিয়ে আমরা এগিয়ে যাব। প্রভু যদি চান আমরা শহীদ হব। আমরা দিল্লির সেই পথকে চুম্বন করব যে পথে আমাদের বাহিনী অগ্রসর হবে। দিল্লির রাস্তা স্বাধীনতার রাস্তা। চলুন আমরা দিল্লির দিকে যাত্রা করি। আমি একজন জন্মগত আশাবাদী এবং আমি কোনো পরিস্থিতিতেই পরাজয় স্বীকার করব না। পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে ভারতকে দাসত্বে রাখতে পারে। ভারত শীঘ্রই স্বাধীন হবে। আমার কোনো সন্দেহ নেই যে ভারত বিভক্ত হলে সে ধ্বংস হয়ে যাবে। আমি আমাদের মাতৃভূমিকে ভেঙে ফেলার জন্য পাকিস্তানের পরিকল্পনার তীব্র বিরোধিতা করি। 18 আগস্ট 1945 তারিখে বিবিসি ঘোষণা করে যে নেতাজি সুভাষচন্দ্র বসু 15 আগস্ট 1945 তারিখে ভারত চীনে একটি বিমান দুর্ঘটনায় মারা গেছেন। তবে 1950-এর দশকের শেষের দিকে এটি আবিষ্কার করা হয়েছিল যে নেতাজি ইউএসএসআরে জীবিত ছিলেন। এই দাবিটি প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর বোন এবং ইউএসএসআরের ভারতের প্রথম রাষ্ট্রদূত বিজয়লক্ষ্মী পণ্ডিতের একটি বিবৃতির উপর ভিত্তি করে করা হয়েছিল। 1946 সালের জানুয়ারিতে নেতাজি সুভাষের বিমান দুর্ঘটনায় মৃত্যুর খবরটি একটি গুজব বলে জানার পর এম.কে. গান্ধী বলেছিলেন, আমি বিশ্বাস করি সুভাষ এখনও বেঁচে আছেন। তিনি সময়ের অপেক্ষায় আছেন এবং সঠিক সময় বেরিয়ে আসবেন। গান্ধী কিভাবে এই সিদ্ধান্ততে পৌঁছেছেন তা ব্যাখ্যা করেননি। আরও চাপ দেওয়া হলে তিনি বলেছিলেন যে তিনি অন্তর্দৃষ্টি থেকে কথা বলেছেন। এম.কে. গান্ধীকে 30 জানুয়ারি 1948 সালে হত্যা করা হয়েছিল। সাংবাদিকরা তখন থেকে আবিষ্কার করেছেন যে নেতাজি ভারতে ফিরে এসেছিলেন, উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে বসবাস করেছিলেন এবং 1988 সালে মারা গেছেন। কেউ কেউ মহান হয়ে জন্মগ্রহণ করেন, কেউ মহানতা অর্জন করেন, কারো উপর মহানতা চাপিয়ে দেওয়া হয়। শেক্সপিয়ার। আমরা আর পৃথিবীর এক বিচ্ছিন্ন কোণে বাস করতে পারছি না। ভারত স্বাধীন হলে তাকে তার আধুনিক শত্রুদের সাথে আধুনিক পদ্ধতিতে লড়াই করতে হবে, অর্থনৈতিক ও রাজনৈতিক উভয় ক্ষেত্রেই। গরুর গাড়ির দিন চলে গেছে, চিরতরে চলে গেছে। যতক্ষণ না সমগ্র বিশ্ব নিরস্ত্রীকরণের নীতিকে আন্তরিকভাবে গ্রহণ না করে, ততক্ষণ পর্যন্ত স্বাধীন ভারতকে ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে। তোমরা কখনো ভুলে যেও না যে দাসত্বের চেয়ে বড় অভিশাপ আর কিছু নেই। দুর্নীতি ও অধর্মের সাথে আপোষ করার চেয়ে বড় অপরাধ আর কিছু নেই। মনে রেখো, যদি তুমি জীবনকে পূর্ণভাবে উপভোগ করতে চাও, তাহলে তোমাকে লড়াইয়ের মাধ্যমে তা অর্জন করতে হবে। আমাদের সমস্ত ক্ষতি সহ্য করতে হবে এবং অবিচারীদের বিরুদ্ধে বিরতি ছাড়াই লড়াই করতে হবে। বাস্তবে যা ঘটেছিল তা হলো বোসের সতর্কবাণী উপেক্ষা করা এবং পররাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রণালয় শান্তির পবিত্র শাল পরে এবং ঘুমপাড়ানি গান গেয়ে বিদেশি কাউন্টিতে ভারতীয় রাষ্ট্রদূতের অফিসে জাঁকজমকপূর্ণ মদ ও খাবারের ব্যবস্থা করে ভারতীয় নেতারা শান্তির ঘুঘু উড়িয়েছিলেন।